Good morning, students. Good morning, everyone. আমি স্বাগত স্যার। পিএসসি স্কুল মাস্টার নিয়োগ এটা নিয়ে একটি সিলেবাস এর আগের ক্লাসে আমি আলোচনা করেছি। তো আজকে একদম সরাসরি আমরা শিক্ষা বিজ্ঞানের একদম প্রথম পার্ট, অর্থাৎ যেটা ইউনিট 1-এ ছিল, টপিক প্রিন্সিপালস অফ এডুকেশন, যেটাকে আমি বলেছিলাম ফিলোসফিক্যাল ফাউন্ডেশন অফ এডুকেশন বা শিক্ষার দার্শনিক ভিত্তি। সেখানের একটি পোর্শন রয়েছে ওই কনসেপ্ট অ্যান্ড এইমস অফ এডুকেশন, শিক্ষার ধারণা এবং লক্ষ্য, সেটা নিয়েই আজকে আমাদের ক্লাস। তো চাকরির পরীক্ষা মানেই এখানে এমসিকিউ ধরনের প্রশ্ন হবে, একটা প্রশ্নের এগেনস্টে 4টি করে অপশান থাকবে। তো আজকে একদম ওই কনসেপ্ট অফ এডুকেশন বা শিক্ষার মূলনীতি বা ধারণা, এই জায়গা থেকে আমি 100টা প্রশ্নের সিরিজ নিয়ে এসেছি। তো সবাই আগে বলে নেব যে যারা এই চ্যানেলটি দেখছো, যারা প্রথম আছো আমার এই চ্যানেলে, তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। আর যারা দেখছো, দেখার সময় একটু লাইক করে দেবে, তাহলে অ্যাটেন্ডেন্সটা আমি বুঝতে পারবো। ক্লাস সম্পর্কিত কোনো কিছু বোঝার জানার থাকলে অবশ্যই কমেন্টে জানাবে যে এই জায়গাটা কি হলো, ওই জায়গাটা কি সমস্যা, এটা এরকম হলে হতো। এটা তোমাদের থেকে আমি আশা করছি তোমরা রেকটিফাই করে আমাকে জানাবে যে কেমন কি হলো। তো সেটা আমি সেই মতো করেই ঠিক করে নেব। আর টোটাল ক্লাসটার পর এই যে যা ক্লাস করব, যে প্রশ্নগুলো আলোচনা করব, এগুলো একটা প্রশ্ন এর এগেনস্টে অনেক 100,000টা প্রশ্নের সম্পর্কিত জড়িয়ে রয়েছে। তো তোমাদেরকে এই প্রশ্নের পিডিএফ কপি পেতে গেলে টেলিগ্রাম চ্যানেল একদম লাস্টে দেখতে পাবে। টেলিগ্রাম চ্যানেলে গিয়ে তোমরা সবাই পিডিএফটা ডাউনলোড করে নেবে। তো পিডিএফ সবাই জানো, টেলিগ্রাম চ্যানেলটা হচ্ছে স্বাগত এডুকেয়ার, এই জায়গা থেকে তোমরা পেয়ে যাবে। তো খুঁজলে আশা করি সবার পিডিএফটা পাওয়া হয়ে যাবে, পড়াগুলো সহজ হবে। সবাইকে হোলি এবং দোল পূর্ণিমা, সবাইকে তার শুভেচ্ছা জানিয়ে আজকে ক্লাস শুরু করছি। তো চলো একদম জীবনের রংটা যাতে আরো উজ্জ্বল হয়, যাতে আরো সুন্দর হয়, সেই জন্য আমাদের এই পড়াশুনো, আমরা রঙিন হয়ে যাব পড়ার সাথে সাথে, এবং জীবনটা খুব সাকসেসফুলি হবে, সবার নিশ্চয়ই ভালো লাগবে। একদম চলো সরাসরি আমরা এখন চলে যাই প্রথম প্রশ্ন। প্রশ্ন নাম্বার 1, এডুকেয়ার শব্দটির অর্থ বলতে কি বোঝো? প্রথমেই বলে নিই, এডুকেয়ার শব্দটা মূলত 6টি ল্যাটিন ওয়ার্ড থেকে এসেছে। এডুকেশন শব্দটা 6টি ল্যাটিন ওয়ার্ড থেকে এসেছে, তার একটা পার্ট হচ্ছে এডুকেয়ার। তো এই এডুকেয়ার এরকম আরো 5টা রয়েছে। তাহলে এগুলো মনে রাখার অনেকে ক্লাস নিতে গিয়ে আমি দেখেছি যে অনেকে বলছে যে স্যার এটা মনে রাখবো কি করে। তো মনে রাখার কতগুলো টিপস আছে। তো এই প্রশ্নতে যাওয়ার আগে এই সম্পর্কিত একটা ক্লাস থাকবে, মানে শিক্ষার ব্যুৎপত্তিগত অর্থ বা এডুকেশন শব্দটার এটিমোলজিক্যাল মিনিং, এইটা জানতে গেলে তোমার একটা ছোট্ট ক্লাস আছে আমার, সেটা দেখবে, পেয়ে যাবে তোমরা। সেখান থেকে খুব সুন্দর বুঝতে পারবে। ক্লাসটা আমি আপলোড করে দেবো আমার এই চ্যানেলে, এবং টেলিগ্রাম চ্যানেলেও পেয়ে যাবে। তো এডুকেয়ার শব্দটা কোথা থেকে এসেছে? 4টি অপশন রয়েছে: বাইরে নিয়ে আসা, নিষ্কাশন করা, অনুশাসন করা, না কোনোটিই না। কোনটা হবে? এই 4টে অপশনের মধ্যে কোনটা তোমার ঠিক বলে মনে হচ্ছে? একটা খাতা এবং একটা কলম নিয়ে বসো, সাইডে সবাই নোট ডাউন করো, যেগুলো কারেক্ট মনে হচ্ছে অবশ্যই টিক মেরে রাখো। কতগুলো টিক করলে আমাকে কমেন্ট করে জানিও, ঠিক আছে? তো চলো দেখে নেওয়া যাক তাহলে এডুকেশন শব্দটার প্রকৃত মানে কি। প্রথমেই বলি, এডুকেশন শব্দটার অর্থ হচ্ছে নিষ্কাশন করা, বা এডুকেয়ার শব্দটার অর্থ হচ্ছে নিষ্কাশন করা বা প্রতিপালন করা। খ হচ্ছে অ্যান্সার। তো এই একটু ছোট্ট টিপস তোমাদের দিয়ে দিই তবুও, যে কি করে মনে রাখবে শিক্ষার ব্যুৎপত্তিগত অর্থগুলো মনে রাখার সহজ উপায়। জাস্ট মিনিংগুলো ওখানে আমি ডিটেলসে বলবো। জাস্ট 6টা ওয়ার্ড, 6টা টার্মকে কি করে মনে রাখবো। এই 6টি ল্যাটিন ওয়ার্ডের মধ্যে একটি হচ্ছে এডুকেয়ার। তো এরকম 6টা মনে রাখতে গেলে প্রথম হচ্ছে কি, দেখো প্রত্যেকটার ক্ষেত্রে এডু কথাটা যোগ আছে, এডিউ কথাটা যোগ আছে। আমি জাস্ট হাইফেন দিলাম বোঝার জন্য। কেয়ার, CARE, কেয়ার, প্রত্যেকটার আগে এডু থাকবে। শেয়ার, CERE, কেয়ার শেয়ার। কেটাম, CATUM,
কেয়ার শেয়ার কেটাম সিও কো, কেটাস CATUS, কেটাম কো কেটাস, কেসিও CATIO। দেখো 1 2 3 4 5 6 ছটা ওয়ার্ড রয়েছে, ছটা, এই প্রত্যেকটার আগে এডিউ কথাটা যোগ থাকবে। তাহলে সহজে মনে রাখার উপায় কি? টিপস একটা ছোট্ট, কেয়ার শেয়ার কেটাম কো কেটাস কেসিও, কেয়ার শেয়ার কেটাম কো কেটাস কেসিও। তাহলে সহজে মনে রাখা যাচ্ছে, কেয়ার শেয়ার কেটাম কো কেটাস কেসিও, শুধু আগে এডিউ কথাটা যোগ হবে, এডিউ কেয়ার, এডিউ শেয়ার, এডুকেটাম, এডুকো, এডুকেটাস অ্যান্ড এডুকেশিও। সহজে মনে রাখার উপায় বললাম। এগুলোর মিনিং সমেত একটা ছোট্ট ক্লাস আছে, তোমরা দেখে নিও, ওখান থেকে নিশ্চয়ই সবাই পেয়ে যাবে আশা করছি, তাদের বুঝতে কোনো অসুবিধা হবে না আশা করি। এটা গ্র্যাজুয়েশন লেভেলে হতে পারে, HS লেভেলে হতে পারে, মাস্টার্সে হতে পারে, সব জায়গায় সব ছেলেমেয়েদের কিন্তু মনে রাখতে হয় এটিমোলজিক্যাল মিনিং অফ এডুকেশন, শিক্ষা শব্দটির ব্যুৎপত্তিগত অর্থ। চলো এরপরের প্রশ্ন, কোশ্চেন নাম্বার 2, যেটা কারেক্ট মনে হচ্ছে অবশ্যই খাতায় লিখে নাও, যেটা ঠিক মনে হচ্ছে ঠিক করো। শিক্ষক মহাশয় মুখস্থ করে পড়া করতে বললেন। একজন মাস্টারমশাই ক্লাসে ঢুকে তিনি বলছেন যে পড়াটা মুখস্থ করে আসতে হবে। তো পড়া ধরছেন, জানতে চাইছেন যে পড়া মুখস্থ করেছে কিনা ছাত্রটি। তো এটি কোন ধরনের শিক্ষা ব্যবস্থা বলে তোমার মনে হয়? টিচার গেলেন, পড়া মুখস্থ করে পড়তে বললেন, ধরো একটা কবিতা বলতে বললেন বা ইংরেজির কোনো একটা স্পিচ। তো এইটা তোমার মতে কোন ধরনের শিক্ষা ব্যবস্থা? এটা অবশ্যই সংকীর্ণ অর্থে শিক্ষা ব্যবস্থা। শিক্ষার দুটি অর্থ আমরা জানি, একটা হচ্ছে ব্যাপক অর্থে শিক্ষা আর একটা হচ্ছে সংকীর্ণ অর্থে শিক্ষা। ব্যাপক অর্থে শিক্ষা আমরা সবাই জানি লাইফ লং এডুকেশন, ব্রডার মিনিং অফ এডুকেশন। শিক্ষার ব্যাপক অর্থ রয়েছে এখানে, মানে একটা কনসেপ্টে এরকম যে যখন তুমি কোনো কিছু জানছো, সেই জানাটা শুধুমাত্র জ্ঞান লাভ বা শুধুমাত্র মেমোরাইজ এসব না, সেখান থেকে তোমার বাস্তব জীবনে কি কাজে লাগবে সেটাও একটা ভাইটাল পার্ট। তো সেরকমই শিক্ষক মহাশয় মুখস্থ করে পড়া ধরতে বললেন, এটা অবশ্যই সংকীর্ণ, জাস্ট পড়েছে, ভমিটিং কনসেপ্ট আর কি, মানে খেয়ে এসছে বমি করে দিতে হবে এরকম একটা ব্যাপার। তো তার মানে এটা হচ্ছে সংকীর্ণ অর্থে শিক্ষা। চলো নেক্সট নাম্বার 3 কোশ্চেন, প্রাচীন গ্রীসে মনকে কোন দিক থেকে বিবেচনা করতো? অল পিপল বিং, মানে অল পিপল, অল হিউম্যান বিংস, প্রত্যেকটা মানুষের মধ্যে একটা একটা একক সত্তা বিরাজমান, মানে মন আছে। আমাদের হিউম্যান বডি একটা পার্ট, প্রত্যেকের মধ্যে দেখো দুটো পার্ট, তাহলে হিউম্যান বডি একটা, ভেতরে একটা আছে বলছে মাইন্ড। বডিটা হচ্ছে ওই যে পাখিকে রাখার মতো, খাঁচার মতো। গতকালকে বাজারে গিয়ে দেখলাম যে একটা হরিনাম সংকীর্তন হচ্ছে, সেখানে একজন বলছেন আর কি যে আমাদের দেহরূপ খাঁচা, সেখানে মনরূপ পাখি আবদ্ধ হয়ে আছে। তার মানে এই দুটো যখনই আলাদা হয়ে যাবে তাহলে আমরা ডিসব্যালেন্স, আমরা মানে আর বলবো না যে আমি মানুষ, একজন একক সত্তা, এটা আর বলা যাবে না। দুটো অ্যাটাচ থাকলেই তবে ঠিক, পৃথক হয়ে গেলে আর হবে না। সেই রকমই এই কনসেপ্টটা প্রথম কে বলেছিলেন যে মন এটা একক, আমার মনের সঙ্গে ওর মন, তার মন, তোমাদের মন, কারোর মন মিলছে না। তারপরে মানে প্রত্যেকটা মন আর প্রত্যেকটা মানুষ প্রত্যেকেই আলাদা। তবে একজন এসে বললো ক্লাসে, স্যার জানেন আমি কালো শার্ট পরে এসেছিলাম, ও কালো শার্ট পরে এসছে। তো দুজন বলছে আমি পরেছিলাম, ও পরেছে, মনের দিক থেকে কিছু পার্সেন্ট, সামান্য 0.00 কিছু একটা পার্সেন্ট হয়তো মিল আছে, তার বলে এই না যে আমার সঙ্গে ও একদম এক। তা আমরা যখন বলি রবীন্দ্রনাথ টেগোর আমাদের ছেড়ে চলে গেছেন, মানে তিনি প্রয়াত হয়েছেন, তিনি হচ্ছে পরলোক, মানে তিনি আমাদের মধ্যে নেই, রবীন্দ্রনাথের বিকল্প রবীন্দ্রনাথ পাবো না, কেউ একজন কবি পেতে পারি, তাহলে রবীন্দ্রনাথ ইউনিক, নেতাজি ইউনিক, মানে এই ধরনের আর কি কনসেপ্ট। তো প্রত্যেকটা মানুষকে এরকম করে ভাবতে হয়, প্রত্যেকটা মানুষের একক সত্তা, প্রত্যেকে এক, তার সঙ্গে আর কারোর মিলবে না। তো প্রাচীন গ্রীসে মনকে কোন দিক থেকে বিবেচনা করা হতো? একক সত্তা হিসেবে, একমুখী সত্তা হিসেবে, নানান শক্তির সমন্বয় হিসেবে, সবকটা। ক খ প্রত্যেকটা অপশান রয়েছে, তোমরা যার যেটা মনে হবে সে সেটা টিক মারবে। তো আমি এখানে 4টে অপশান দিয়েছি, অলরেডি আলোচনা করে দিয়েছি, তোমরা বুঝতে পেরে গেছো যে অ্যান্সারটা কী হবে। প্রাচীন গ্রীসে মনকে তাহলে কোন দিক থেকে বিবেচনা করা হতো? একক সত্তা হিসেবেই বিবেচনা করা হতো। এটা কারোর সঙ্গে কারোর ঠিক মেলে না আর কি একরকমের। চলো নেক্সট কোশ্চেন, বাস্তব জীবনে আমরা নানান বিষয়ের জ্ঞান লাভ করছি। বাজারে গেলাম, এক্ষুনি একটা শিখলাম, ডাক্তারের কাছে এক্ষুনি গেলাম, সেখানে একটা অভিজ্ঞতা লাভ করলাম, ক্লাসে পড়াতে গেলাম, সেখানে একটা অভিজ্ঞতা লাভ করলাম।
পরিবারের মধ্যে সবার সঙ্গে আছি, সেখানে একটা অভিজ্ঞতা। তার মানে দেখো, সিচুয়েশন ডিফিকাল্ট, প্রত্যেকটা জায়গায় আমরা প্রত্যেকটা বিভিন্ন রকম ভাবে শিখছি। তার মানে প্রত্যেকটা মুহূর্তে অ্যাকোয়ারিং দ্য নলেজ, সবসময় জ্ঞান লাভ করছি। তাহলে বাস্তব জীবনে আমরা একটা বিষয় তো নয়, এক্ষুনি একটা শিখে নিলাম আর একটা শিখতে হবে এক্ষুনি। সবার মধ্যে এই তাড়না চলছে সর্বদাই, এটা শিখছি ওটা শিখছে, শিখবো শিখবো এরকম একটা ব্যাপার। তার মানে বাস্তব জীবনে বাঁচতে গেলে আমাদের নানা বিষয়ের জ্ঞান লাভ করছি। এর ফলে কি গড়ে ওঠে আমাদের মধ্যে? অপশান রয়েছে, এতে রয়েছে অভ্যাস, খতে রয়েছে চরিত্র, গতে রয়েছে নৈতিক চরিত্র গঠন, আর ঘতে রয়েছে বুদ্ধি। মানে বাস্তব জীবনে যে জ্ঞান লাভটা করছি এর ফলে আমাদের মধ্যে কি গড়ে ওঠে? অভ্যাস গড়ে ওঠে, চরিত্র গড়ে ওঠে, নৈতিক চরিত্র, বুদ্ধি। কি মনে হয়? অবশ্যই আমাদের মধ্যে গড়ে ওঠে নৈতিক চরিত্র, তাই না? আমরা যা জ্ঞান লাভ করছি এর মধ্যে শুধু আমি প্রচুর কিছু শিখে নিলাম, প্রচুর পড়াশোনা করে নিলাম, আমি একটা চাকরি করব, জীবনে বাঁচবো, এই শুধু কি এই সীমাবদ্ধতার মধ্যে আছি? আমি ক্লাসে একটা সময় বলি যে 100% পাওয়ার থেকে, মানে পরীক্ষায় 100 পাওয়ার থেকে তোমার চরিত্র কিন্তু 100 হওয়াটা জরুরি। আর পরীক্ষায় 100 পাওয়াটা অনেক কঠিন। কেউ একজন, কেউ দুজন, 10 জন, 5 জন পায়, কিন্তু চরিত্র গঠন করার জন্য 100 জন যে ক্লাসে আছে 100 জনই পারে, এই ক্ষমতা সবার আছে। তার জন্য খুব যে কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হবে তা না, সে যদি চায় সে করতে পারবে। তার মানে দেখো, তার মানে নৈতিক চরিত্র গঠন করতে হয়। আমরা যে জ্ঞান লাভগুলো করি তার মধ্যে দিয়ে আমাদের মধ্যে নৈতিক চরিত্রই গড়ে ওঠে। চলো নেক্সট কোশ্চেন। ওই যে একটু আগে বলেছিলাম মাইন্ড ইজ ইউনিক, এটা কারোর সঙ্গে মেলে না, সেইখান থেকে মনকে একক এবং অবিভাজ্য হিসেবে বিবেচনা করেছেন কে? মন যে একক ও অবিভাজ্য, কারোর সঙ্গে ভাগ করা হবে না, এটা ইউনিট। মানে এটা এটা একটা পার্টিকুলার একটাই কেবলমাত্র। এই যে মনটা যে এক, এই কথাটা প্রথম কে বলেছিলেন? আমি তো এত কথা এখনই বলে দিলাম যে মন এক, এই সেই কথাটা প্রথম কে বলেছিলেন? বিবেকানন্দ, রুশো, হার্বার্ট স্পেন্সার, ফ্রেডারিক হার্বার্ট। তোমাদের মনে কি হয়? যেটা মনে হয় অবশ্যই খাতায় নোট ডাউন করো এবং অ্যান্সার দাও। অ্যান্সার আমি এক্ষুনি অবশ্যই আলোচনা করছি। মন যে একক এবং অবিভাজ্য, এই কথাটা বলেছিলেন ফ্রেডারিক হার্বার্ট। এই ফ্রেডারিক হার্বার্টটা কি? অনেকে না আগে পড়েছে বিবেকানন্দ, রুশো, হার্বার্ট স্পেন্সার, কিন্তু ফ্রেডারিক হার্বার্ট নিয়ে অতটা মনে হয় আলোচনা করেনি। একজন মানে জার্মান দার্শনিক। তিনি 1868 সালে 16ই সেপ্টেম্বর জন্মগ্রহণ করেন, 26শে জুন প্রয়াত হন 1943 সালে। তার পুরো নাম হচ্ছে জোহান ফ্রেডরিক হার্বার্ট। জোহান ফ্রেডরিক হার্বার্ট হচ্ছে সম্পূর্ণ নাম। তিনি দার্শনিক বিভিন্ন চিন্তা ভাবনার আলোচনা করতে গিয়ে তিনি বলছেন যে মন হচ্ছে একটা অবিভাজ্য এবং এক, জ্ঞান লাভের মাধ্যমে নৈতিক চরিত্র গড়তে হয়। মনের মধ্যে এই কনসেপ্টটা তিনি প্রথম দিয়েছিলেন। আজকে আমরা সবাই জানি আমার মন আলাদা, ওর মন আলাদা, ওর মন আলাদা, তার মন আলাদা, তার মানে কি প্রত্যেকে তো আলাদা। এই কনসেপ্টটা আজকে আমরা জেনে গেছি, কিন্তু ফার্স্ট টাইম কে বলেছিলেন? ফার্স্ট টাইম বলেছিলেন এই ফ্রেডারিক হার্বার্ট বা জোহান ফ্রেডরিক হার্বার্ট। তিনি মনের যে চিন্তা একটা নির্দিষ্ট চক্রাকারে বিরাজমান, মন হচ্ছে এরকমই একটা নির্দিষ্ট ছন্দে ঘুরে বেড়াচ্ছে। মন মানে একটা চক্রাকারে ঘুরে বেড়াচ্ছে। তার মানে এখানে একটা মাইন্ড কি করছে? মাইন্ডের মধ্যে এই যে মাইন্ড একটা চক্রে ঘুরে বেড়াচ্ছে, মাইন্ড যে চক্রে ঘুরে বেড়াচ্ছে সেই চক্রটা কেমন? চক্রটা এরকম, মন এই শরীরে এরকম বিরাজ করছে, ওই শরীরে এরকম বিরাজ করছে, ওই শরীরে এরকম। তার মানে একটা চক্রাকারে মন আমাদের মধ্যে চলছে। আমি জ্ঞান লাভ করছি, আমি এখন একরকম জ্ঞান, একটু মুহূর্তে আরেক রকম জ্ঞান। প্রত্যেকটা মুহূর্তে তো নৈতিক চরিত্র লাভ হবে। তাহলে প্রত্যেকটা মুহূর্তে আমরা এইভাবে বিভিন্ন রকম বিষয়গুলোকে জানছি এবং একটা নির্দিষ্ট ছন্দে চক্রাকারে এক 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 করে চলতে থাকছে আমাদের জীবনে। তো আমাদের এইভাবেই হার্বার্ট মানে ফ্রেডারিক হার্বার্ট বলছেন যে এইভাবেই আমাদের মন একটা ছন্দে চলছে। তো তার কর্মক্ষেত্রগুলো কি ছিল? জোহান ফ্রেডারিক হার্বার্ট তিনি কোন কোন ক্ষেত্রে কাজ করেছেন? দর্শন, শিক্ষাবিজ্ঞান, সাইকোলজি, মনোবিজ্ঞান, তিন দিকে তার কর্মক্ষেত্র ছিল। তিনি তিন দিক থেকেই বলেছেন যে মনের এই পরিধি। চলো নেক্সট প্রশ্ন। এটা অনেকটা সময় নিলাম কারণ দেখো একটা কোশ্চেন, একটা প্রশ্ন, তার 4টে অপশন। তুমি ওইটুকুর মধ্যে কি সীমাবদ্ধ থাকবে? না, তোমাকে এর বাইরের কিছু রিলেটিভ বিষয়গুলো জানতে হবে, তবেই তোমার জ্ঞান লাভের পরিধিটা অনেকটা বাড়বে। তোমার বাস্তব জীবনে আমাদের তাই হয় প্রত্যেকের।
চলো 6 নম্বর কোশ্চেন, বাস্তব জীবনে আমরা নানান বিষয়ের জ্ঞান লাভ করছি, এর ফলে কি গড়ে উঠছে? আমরা একটা বিষয়ের নয়, কিন্তু আমরা বহু বিষয়ের জ্ঞান লাভ করছি, বাস্তব জীবনে বহু বিষয়ের জ্ঞান লাভ হচ্ছে, এর ফলে কি হচ্ছে? এই যে একটু আগে বলছিলাম, অভ্যাস গড়ে উঠছে, চরিত্র গড়ে উঠছে, নৈতিক চরিত্র গড়ে উঠছে, বুদ্ধি, ওই যে বললাম নৈতিক চরিত্র গড়ে উঠছে বাস্তব জীবনে। একই প্রশ্নের রিপিটিশন হয়ে গেছে এখানে। গ্রিসের এথেন্স, এটা একটা ভাইটাল প্রশ্ন। প্রাচীন যুগের শিক্ষা ব্যবস্থার গ্রিসের এথেন্স, স্পার্টা এরকম একটা সাম্রাজ্য ছিল। তো গ্রিসের এথেন্স কাকে বলা হয়? গ্রিস দেশের শিক্ষা ব্যবস্থার একটা স্ট্রাকচার রয়েছে, সেটা সামাজিক, ব্যক্তিতান্ত্রিক না কেমন? তো সেই গ্রিসের এথেন্স কাকে বলা হয়? গ্রিসের এথেন্স বলা হয় তক্ষশিলাকে। তো আমাদের এই তক্ষশিলা নিয়ে পড়াশোনা করতে হবে, তক্ষশিলা বিশ্ববিদ্যালয় নিয়ে। তাহলে গ্রিসের এথেন্স ছিল এই তক্ষশিলা, তক্ষশিলা বিশ্ববিদ্যালয়। চলো নেক্সট কোশ্চেন, নেক্সট আমরা দেখব, নেক্সট হচ্ছে আমরা দেখব প্রাক প্রাথমিক শিক্ষা ধারণা, কনসেপ্ট অফ এডুকেশন। শিক্ষার বিভিন্ন পার্ট রয়েছে। শিক্ষা, এডুকেশন ইজ আ প্রসেস, এডুকেশন ইজ আ সাবজেক্ট। তার মানে সামটাইম ইট ইজ আ ওয়ে অফ এডুকেশন, সামটাইম ইট ইজ আ সায়েন্স অফ টিচিং, সায়েন্স অফ লার্নিং, এই 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 জিনিসগুলো। তার মানে এটা অনেক সময় শিক্ষা লাভের পথ, আর অনেক সময় একটা বিষয় বা বিজ্ঞান হিসেবে কাজ করছে। তো এই শিক্ষার অনেকগুলো ধারণা আছে, তার মধ্যে প্রাক প্রাথমিক শিক্ষা ধারণা কোন শিক্ষাবিদ প্রথম বলেছিলেন? প্রাক প্রাথমিক শিক্ষা ধারণা, প্রাক প্রাথমিকটা কি? বিফোর দ্য প্রাইমারি এডুকেশন, প্রাথমিক শিক্ষার আগের মুহূর্তের যে শিক্ষা ব্যবস্থা, এখন যেটা আইসিডিএস, শিশু 1 to 1 যে পড়ানো হয় সেইগুলো, আইসিডিএস স্কুলের যে সিস্টেম, সেটা প্রাইমারি স্কুলে ঢোকার আগের মুহূর্তে তাদের কিছু শিখিয়ে দেওয়া হয়, যাতে করে তারা শিক্ষা জগতে এসে নতুন করে কিছু জ্ঞান লাভ করতে পারে। তো এই প্রাক প্রাথমিক শিক্ষা ধারণা প্রথম কে দিয়েছিলেন? রুশো। এটা খ হবে, এটা এটা খ হবে। রুশো, রবীন্দ্রনাথ, প্লেটো, মাদাম মারিয়া মন্তেশ্বরী, যেটা মনে হবে সেটাই। তার মানে প্রথম প্রাক প্রাথমিক ধারণার কথা প্রথম বলেছিলেন, সবাই আমরা জানি, এগুলো আমাদের কোনো অজানা নয়। এটা হচ্ছে মাদাম, সরি, প্লেটো হচ্ছে প্রাক প্রাথমিক শিক্ষার প্রথম ধারণা দিয়েছিলেন। মাদাম মারিয়া মন্তেশ্বরী কি দিয়েছিলেন? রবীন্দ্রনাথের শিক্ষার মূল কি? রুশোর কি? রুশো হচ্ছে সবাই আমরা জানি ন্যাচারাল কনসেপ্ট, একদম শিশু কেন্দ্রিক শিক্ষার জনক বলছি। রবীন্দ্রনাথকে আমরা বলছি ক্রিয়েটিভ এডুকেশনের কথা। প্লেটো বলেছেন প্রাক প্রাথমিক শিক্ষা দেওয়া উচিত। মাদাম মারিয়া মন্তেশ্বরী, কাসাদাই ব্যাম্বিনি, এইভাবে তিনি প্রত্যেকটা, তাহলে প্রত্যেকে বিভিন্ন রকম ধারণাগুলো তিনি দিয়েছিলেন, প্রত্যেকের ধারণা থেকে। তো চলো আমরা দেখে নিই প্রাক প্রাথমিক। তাহলে প্লেটোই হচ্ছেন প্রথম প্রাক প্রাথমিক শিক্ষার কথা বলেছিলেন। নেক্সট প্রশ্ন নাম্বার 9, এডুকেশন ইজ প্রিপারেশন ফর কমপ্লিট লিভিং ইন ফিউচার। শিক্ষা হলো ভবিষ্যৎ জীবনে পূর্ণতার জন্য প্রস্তুতি। প্রিপারেশনটা কিসে? ফর কমপ্লিট লিভিং, ভবিষ্যতে আমি বাঁচবো কিভাবে, ফর ফিউচারে আমি কিভাবে বাঁচবো, ভবিষ্যতে বাঁচার জন্য আমাকে কিভাবে প্রস্তুত থাকতে হবে, এই প্রস্তুতি পর্বই শেখায় কে? এডুকেশন। শিক্ষাটা এইভাবে শেখায়, শিক্ষা বিজ্ঞান এইভাবে আমাদেরকে পথ দেখায়, এভাবে এগিয়ে যাতে মানে যাতে যেতে পারি সেদিকটা আমাদের সহায়তা করে। তো কথাটা, এই কথাটা প্রথম কে বলেছিলেন? রস, শঙ্করাচার্য, বিবেকানন্দ, হারবার্ট স্পেন্সার। কোন দার্শনিক বলেছিলেন যে শিক্ষা হচ্ছে ভবিষ্যৎ জীবনের জন্য প্রস্তুতি, আমরা ভবিষ্যৎ জীবনের জন্য প্রস্তুত করেন? সে হচ্ছেন হারবার্ট স্পেন্সার। হারবার্ট স্পেন্সার বলছেন যে ভবিষ্যতে আমাকে বাঁচতে গেলে কিছু শিখতে হবে, এই শিক্ষাটাই হচ্ছে প্রকৃত শিক্ষা। শিখলাম, শিখে একটা জব করলাম, জীবনে বাঁচলাম, এটাও শিক্ষা। শিখলাম, জীবনে মানুষ হয়ে গড়ে উঠলাম, এটাও শিক্ষা। শিখলাম, শিখে কোনো একটা সমস্যার সমাধান করতে পারলাম, এটাও শিক্ষা। শিখলাম, শিখে পরিবেশ প্রতিকূল, মানে পারবো না সেখানে অ্যাডজাস্ট করতে, সেখানে অ্যাডজাস্ট করলাম, এটাও একটা শিক্ষা। তার মানে দেখো প্রত্যেকটা মুহূর্তেই কিন্তু আমরা শিখছি এবং পরিস্থিতির মুখোমুখি হচ্ছি। এই একটা দারুণ একটা প্রশ্ন, সেটা হচ্ছেন আমরা বিভিন্ন মহান শিক্ষাবিদ, বিভিন্ন ব্যক্তি যখন বক্তৃতা দেন কোনো স্টেজে বা কোনো ক্লাসরুমে, কোনো প্রফেসর এসে বলেন, তিনি প্রথমেই বলেন, এই ধরনের কথা বলতে গিয়ে অনেক সময় বলেন সা বিদ্যা বিমুক্তয়ে। এই কথাটার অর্থ কি? এই কথাটা প্রথম বলছে বিদ্যালয় থেকে মুক্তি,
বন্ধন থেকে মুক্তি, সমস্ত বন্ধন থেকে মুক্তি, পারিবারিক মুক্তি। কি মনে হচ্ছে? সা বিদ্যায়া বিমুক্তয়ে, বিমুক্তয়ে এই কথাটার মধ্যেই লুকিয়ে রয়েছে এর অ্যান্সার। তো অ্যান্সার বলার আগে আমি একটুখানি ডিসকাস করে দিই জিনিসটা কি। বলছে সা বিদ্যায়া বিমুক্তয়ে। তো সা বিদ্যায়া বিমুক্তয়ে বলছে এক কথায় এই বিমুক্ত হয়ে কথাটার অর্থ হচ্ছে মুক্ত করতে হবে তোমাকে। তুমি আবদ্ধ হয়ে আছো, একটু আগে বলছিলাম না মনরূপ খাঁচা, সরি দেহরূপ খাঁচা আর মনরূপ পাখিটা ওখানে আবদ্ধ হয়ে আছে। তো সাবিদ্যা এই প্রাচীন যুগে শিক্ষার এইসব ধারণা, শিক্ষার লক্ষ্য এইসব তারা এইভাবে ভেবেছেন, সাবিদ্যায় যা বিমুক্ত হয়ে। তো এই কথাটার মানে কি? এই কথাটার মানে প্রথম আমি বলছি বিদ্যালয় থেকে মুক্তি। আমি বিদ্যালয়ে গেলাম, অনেক ভয়ে, টিচারদের ভয়ে থাকলাম বা অনেক জোর করে থাকলাম, মা বাবা জোর করে বিদ্যালয়ে পাঠিয়েছিল। তাই ছাত্রটি জোর করে বিদ্যালয়ে থাকলো, ছুটি পড়লো, এমনি বিদ্যালয় থেকে ছাড়া পেয়ে গেল বা আর কোনোদিন স্কুলে গেল না। তাই বিদ্যালয় থেকে মুক্তি। আমার বন্ধুদের একটা বিরাট সার্কেল ছিল, সেই বন্ধুদের সঙ্গে ছিলাম, খুব ভালো লেগেছে। স্কুলে ছিলাম, স্কুলের বন্ধু হারিয়ে গেছে। খুব বদমাইশ কেউ কেউ ছিল, মনে হয় এই বাবা এদের থেকে কবে বাঁচবো, তো বেঁচে গেলাম। কলেজে উঠলাম, বেশ কিছু ভালো বন্ধু ছিল, বেশ কিছু খারাপ বন্ধুও ছিল। তখন মনে হচ্ছে কবে যে কলেজ পাস করবো, এটার থেকে গেলেই বাঁচি, এরা এত বাজে। বা কারোর জন্য মন খারাপ করছে, তো এত ভালো বন্ধুত্ব ছেড়ে যেতে চাই না। তো এখানে বলছি খারাপ পরিস্থিতি থেকে, বন্ধন থেকে মুক্তি, মানে খারাপ সিচুয়েশন থেকে তুমি মুক্তি পাই, বন্ধুত্ব থেকে মুক্তি। 3 নম্বর বলছি সমস্ত বন্ধন থেকে, পৃথিবীর সাইকোলজিক্যাল মানে মনোবিজ্ঞানগত, প্রাকৃতিক, সামাজিক, আর্থিক, সব রকম, পারিবারিক সব রকম বন্ধন থেকে মুক্তি। সেটা না শুধু পারিবারিক বন্ধন থেকে মুক্তি, কোনটা হবে? অ্যান্সার হচ্ছে, নিশ্চয়ই সবাই এতক্ষণে করেছো নিশ্চয়ই, আমি অ্যান্সারটা বলে দিচ্ছি। অ্যান্সারটা হচ্ছে সমস্ত বন্ধন থেকে মুক্তি। সাবিদ্যা যা বিমুক্তয়, যা জীবনের বন্ধন আছে, যা যেখানে আবদ্ধ আছি সেখান থেকে একদম নিজেকে মুক্ত করে নিলাম। এটা হচ্ছে সাবিদ্যা যা বিমুক্তয় কথাটির অর্থ। নেক্সট প্রশ্ন, কোশ্চেন নাম্বার 11। প্রাচীন গ্রিসের স্পার্টার শিক্ষার মূল লক্ষ্য, একটু আগে বলেছিলাম প্রাচীন গ্রিসে এথেন্স আর স্পার্টা, স্পার্টার শিক্ষার মূল লক্ষ্য কি ছিল? দেখো এই এই শিক্ষা ব্যবস্থাগুলোর মধ্যে স্পার্টাতে একরকম ছিল, স্পার্টাতে একরকম ছিল, এথেন্সে একরকম ছিল। তার মানে দেখলে দেখা যাবে যে প্রত্যেকটার শিক্ষা ব্যবস্থার মূল কথাটা হলো যে তার যে যার মতো করে একটা কাঠামো গড়ে নেয়। তা প্রাচীন গ্রিসের স্পার্টার শিক্ষার মূল লক্ষ্য কি ছিল? ব্যক্তিতান্ত্রিক লক্ষ্য ছিল, নগর রাষ্ট্র উপযোগী সৈনিক তৈরি করা ছিল, বৃত্তিমূলক লক্ষ্য ছিল, কোনোটিই না। প্রাচীন গ্রিসের স্পার্টার মূল লক্ষ্য ছিল অবশ্যই সমাজ উপযোগী, নগর রাষ্ট্র উপযোগী সৈনিক তৈরি করা। তার মানে নগর রাষ্ট্র উপযোগী সৈনিক তৈরি করা হবে পাঠার শিক্ষার মূল লক্ষ্য। চলো দেখে নিই অ্যান্সার। হ্যাঁ, একদম নগর রাষ্ট্র উপযোগী সৈনিক তৈরি করাই ছিল প্রাচীন গ্রিসের স্পার্টার শিক্ষা ব্যবস্থার মূল লক্ষ্য। চলো নেক্সট চলো নেক্সট হচ্ছে, হ্যাঁ নেক্সট হচ্ছে 11 নম্বর, আগে বললাম নগর রাষ্ট্র স্পার্টার উপযোগী শিক্ষা তৈরি করা। নেক্সট 12 নম্বর প্রশ্ন, শিক্ষাই জীবন, মানে এডুকেশন ইজ লাইফ, শিক্ষাই হচ্ছে মূল, আমি যে বাঁচছি থাকছি এটাই নাকি এডুকেশন, শিক্ষা। এটি শিক্ষার কোন অর্থে প্রাসঙ্গিক বলে তোমার মনে হচ্ছে? শিক্ষাই হচ্ছে জীবন, তার মানে জীবনে বাঁচতে গেলে শিক্ষাটা খুব একটা ভালোই একটা ব্যাপার, যে এটা ছাড়া অসম্ভব, আমি বাঁচতেই পারবো না। তোমার মতে এটি কোন ধরনের, মানে শিক্ষার সংকীর্ণ অর্থ হবে, শিক্ষার ব্যাপক অর্থ হবে, জীবনব্যাপী শিক্ষা হবে, সব কটাই হবে? শিক্ষাই যদি জীবন হয়, দেখা যাক শিক্ষায় যদি জীবন হয় তাহলে শিক্ষার মূল লক্ষ্য কি হওয়া উচিত? তো শিক্ষার জীবন, শিক্ষাই জীবন, এডুকেশন হচ্ছে মানে এটা অবশ্যই ব্রডার কনসেপ্ট অফ এডুকেশন, লাইফ লং এডুকেশন, এগুলো ব্যাপক অর্থে শিক্ষার একটা পার্ট বলতে পারি। সারা জীবন বাঁচতে হবে, জন্মালাম এটাই আমার শেষ না, এটাই মানে শুরু শুধু হলেই হলো না। এখানের পর আমি কি করলাম, আমি 1 বছর 2 বছর 4 বছর বাড়তেই থাকছি সারা জীবন। তাহলে এই ছোট্ট জায়গা থেকে শুরু করে বৃহত্তর জায়গায় পৌঁছবো, এটা হচ্ছে জীবন।
এক জায়গায় আবদ্ধ থাকাটা জীবন নয়। এই কথাটার মানে হচ্ছে এটা ব্যাপক অর্থে শিক্ষার সঙ্গে অনেকটা প্রাসঙ্গিক। নেক্সট চলো 13 দাগের প্রশ্ন। বিদ্যালয়কে বলা হচ্ছে শিশু উদ্যান, একটা বাগান, বিরাট একটা স্কুল, একটা বাগান। এই কথাটা প্রথম কোন দার্শনিক দেন? অরবিন্দ দেন, ফ্রয়েবেল, ডিউই, মন্তেশ্বরী, মাদাম মাইয়া মন্তেশ্বরী। কে এই কথাটা প্রথম বলেছেন? শিক্ষাই জীবন, সরি, বিদ্যালয় হলো শিশু উদ্যান। তার মানে শিশু উদ্যান মানে তাহলে বিদ্যালয়টা বিরাট একটা বাগান। বাগানের মধ্যে তাহলে কে আছে? ছোট্ট ছোট্ট চারা গাছ মানে ছোট ছোট শিশুরা। আর একজন পরিচর্যা করছেন, জল দিচ্ছেন, সার দিচ্ছেন, সেরকম একটা মালি আছেন, তিনি হচ্ছেন শিক্ষক মহাশয়। এই কথাটা প্রথম বলেছিলেন ফ্রয়েবেল। এই কথাটা প্রথম বলেছিলেন কে? এই কথাটা প্রথম বলেছিলেন ফ্রয়েবেল। চলো তাহলে অ্যান্সার দেখে নিই। হ্যাঁ, ফ্রয়েবেল। বিদ্যালয়কে শিশু উদ্যান, তার মানে বাগানের সঙ্গে তুলনা করে দিয়েছেন ছাত্রদেরকে, ছোট ছোট চারা গাছ, আর শিক্ষক মহাশয়কে এই বাগানের পরিচর্যা করার একজন মালিক। এই হচ্ছে মানে প্রশ্ন 13 দাগে। নেক্সট চলো 14 দাগের প্রশ্ন। শিশুর অন্তর্নিহিত সত্তার পরিপূর্ণ বিকাশ সাধনই হলো শিক্ষা। এডুকেশন নিয়ে পড়তে গেলে প্রথম শিক্ষক মহাশয় এটাই শেখান সবাইকে। এডুকেশন ইজ দ্য ম্যানিফেস্টেশন অফ পারফেকশন অলরেডি ইন ম্যান। এটা সবাই জানে। এই কথাটা প্রথম কে বলেন? এই কথাটা বলেছেন গান্ধীজি, অরবিন্দ, রবীন্দ্রনাথ ঠাকুর, বিবেকানন্দ। তার মানে আমার মধ্যে একটা ইনার পাওয়ার আছে, এটাকে এক্সপ্রেস তুলে ধরতে হবে, প্রকাশ করতে হবে, উন্মোচন করতে হবে। সবার মধ্যে, তোমাদের মধ্যেও আছে। এটাকে তুলো, নিজের মন থেকে বের করে আনো। আমার ছবি আঁকার ইচ্ছে আছে, তাহলে আমি একজন আর্টিস্ট হতে পারবো। আমার কথা বলার একটা টেকনিক জানার ইচ্ছে আছে, তার মানে একটা দারুণ আমি ভাষ্যকার হতে পারবো। আমি সুন্দর একজন মনের মানুষ হতে পারবো। আমার মনের মধ্যে একটা সুন্দর সফটনেস আছে। আমি কোনো কিছু সুন্দর করে বোঝাতে যদি পারি, তার মানে আমি একজন বোঝানো মানে টিচিং, শিক্ষাদান করার একটা টেকনিক আমার মধ্যে আছে। তার মানে প্রত্যেকের মধ্যে কিছু না কিছু তো আছে। কেউ ডাক্তার হবে, কেউ ইঞ্জিনিয়ার হবে, কেউ শিক্ষক হবেন। তার মানে প্রত্যেকের মধ্যে কিছু না কিছু টেকনিক রয়েছে। কেউ কবি হবেন। তার মানে কি প্রত্যেকের মধ্যে একটা একটা টেকনিক আছে। এটা ইনার পাওয়ার, এটা প্রত্যেকের মধ্যে যার মধ্যে আছে সেইটাকে পরিবেশ দিতে হবে। মানে রাস্তায় একটা গেলাম, একটা ছোট্ট একটা পুরনো কয়েন কুড়িয়ে পেলাম, সেই কয়েনটাকে বাড়িতে নিয়ে এসে জলে ধুলাম, কিন্তু একটা ম্যাড়ম্যাড় করছে। ওটাকে কি করলাম, ভালো করে তেঁতুল ইত্যাদি ইত্যাদি টক জাতীয় জিনিস দিয়ে আমি ভালো করে ঘষতে থাকলাম, দেখবে একটু 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 করে ব্রাইটনেস বাড়ছে। তো বাচ্চাদের মধ্যে এই অন্তর্নিহিত সত্তা আছে, সেটাকে একটু একটু করে ঘষে মেজে আমাদের কি করতে হবে, মা বাবাদের, শিক্ষক মহাশয়দের, সমাজে যারা বয়োজ্যেষ্ঠরা রয়েছেন তারা একটু পরিচর্যা করবেন এবং ঘষে মেজে ওকে ওর মনের ভাবটাকে প্রকাশ করার সুযোগ করে দেবেন। তাহলে দেখবে ওরা পেরে গেছে। বিবেকানন্দ এই কথাটি বলেছেন, শিশুর অন্তর্নিহিত সত্তার পরিপূর্ণ বিকাশ সাধনই হলো শিক্ষা। নেক্সট চলো, নেক্সট কোশ্চেন নাম্বার 15। প্রাচীন ভারতের শিক্ষার মূল লক্ষ্য কি ছিল? প্রাচীন কনসেপ্ট অফ এডুকেশন, এই জায়গা থেকে আমি বলছি বারবার, এর সম্পর্কিত প্রশ্ন অলরেডি আগে হয়েছে। মানে একটু সেগুলো যদি একটু ভালো করে কেউ বোঝে, তাহলে এই অ্যান্সারটা দিতে পারবে এই প্রশ্ন। প্রাচীন ভারতের যে শিক্ষা ব্যবস্থা ছিল, সেই শিক্ষা ব্যবস্থার মেন এইমসটা কি ছিল? জ্ঞান লাভ করা, শুধু বৃত্তিমূলক শিক্ষা লাভ করা, আত্মোপলব্ধি করা, নৈতিক চরিত্র গঠন করা। তার মানে দেখো এই চারটে অপশনের মধ্যে কোনটা? প্রাচীন ভারতে, একদম অ্যানশিয়েন্ট পিরিয়ডে চলে যাও, প্রাচীন যুগে শিক্ষা ব্যবস্থা স্পিরিচুয়াল ডেভেলপমেন্ট ঘটাতে হবে, মানে আত্মোপলব্ধি ঘটাতে হবে। সেটা যদি করি তবেই হবে প্রাচীন ভারতের শিক্ষার, মানে সেটাই হচ্ছে প্রাচীন ভারতের শিক্ষার মূল লক্ষ্য। তার মানে দেখো আমরা আমাদের যে চিন্তা ভাবনাগুলো রয়েছে, স্পিরিচুয়াল ডেভেলপমেন্ট করতে হবে, ডিভাইন ইউনিটি, মানে আমরা একটা একটা পার্ট, বৃহৎ একটা জগৎ, মানে বিশ্ব একটা বিরাট জগৎ। এই জগতের মধ্যে ছোট্ট একটা পৃথিবী। এই ছোট্ট পৃথিবীতে ছোট্ট ছোট্ট অনেক কি আছে, অনেক হিউম্যান মাইন্ড আছে, অনেক মন আছে। এই বৃহৎ জগতের একটা অংশ হচ্ছে আমাদের এই ছোট্ট ছোট্ট মন। তার মানে দেখো এই বৃহৎ জগতের সঙ্গে নিজেকে অ্যানালাইসিস করতে হবে। বৃহৎ জগতের একটা ছোট্ট অংশ হচ্ছে আমি। স্পিরিচুয়াল ডেভেলপমেন্ট, এই কনসেপ্টগুলোকে ডেভেলপ করতে হবে। প্রাচীন ভারতের শিক্ষার লক্ষ্য এগুলোই ছিল। অর্থাৎ
তার মধ্যে একটা হচ্ছে কি, তার মধ্যে একটা হচ্ছে ওই আত্মোপলব্ধি বা স্পিরিচুয়াল ডেভেলপমেন্ট ঘটানো। নেক্সট চলো, নেক্সট প্রশ্ন, কোশ্চেন নাম্বার 16। শিক্ষা একটি সামাজিক প্রক্রিয়া। এডুকেশন ইজ আ সোশ্যাল প্রসেস। অবশ্যই শিক্ষা তো সামাজিক প্রক্রিয়া, সমাজের যদি চাহিদা না থাকে কি করে হবে? শিক্ষা যে সামাজিক প্রক্রিয়া, তার কারণটা কি? 4টে কারণ দিয়েছে, কোনটা তোমার মনে হচ্ছে? 1 নম্বর, শিক্ষার উদ্দেশ্য হচ্ছে সামাজিকীকরণ ঘটানো, সোশ্যালাইজ। একদম ছোট্ট পরিবারের মধ্য থেকে তারা, বাচ্চারা শিখবে কি করা উচিত কি করা উচিত না, আর এইভাবেই তারা শেখে, সবকিছু সামাজিকীকরণ হয়। খতে রয়েছে একটি ব্যক্তির সামাজিক উদ্দেশ্য পূরণ করে। সমাজে কি ডিমান্ড রয়েছে, একটা সে বাচ্চা শিশুর কাছ থেকে আমরা কি আশা করি? সে তো অবশ্যই ভালো মানুষ হবে, সে সমাজকে কি দেবে সেটা আমরা অবশ্যই সবাই আশা করি। গ রয়েছে কি, একটি ব্যক্তির চাহিদা পূরণের সমর্থ। তার মানে তার কি কি ডিমান্ড রয়েছে, সেটা যদি সমাজ পূরণ করতে পারে তাহলে সমাজও তার থেকে কিছু পাবে। একজন মাস্টারমশাই হলো, সমাজের চাহিদা মাস্টারমশাই দরকার। একজন মাস্টারমশাইয়ের কি করা উচিত? সমাজকে সেবা করা উচিত, অনেক ভালো ভালো কিছু বিষয় শিক্ষার্থীদের কাছে তুলে ধরা উচিত। একজনকে শেখালে সে 1000 জনকে শেখাবে, এইভাবে ছড়িয়ে পড়বে। না, সব কটাই হবে? কোনটা তোমার মনে হচ্ছে অ্যান্সার? সব কটাই। সব কটাই হচ্ছে উত্তর। তাই 16 দাগের প্রশ্ন, সব কটাই হচ্ছে সামাজিক প্রক্রিয়ার একটা কারণ। হ্যাঁ, চলো নেক্সট হচ্ছে কি 17 দাগের প্রশ্ন। শিক্ষক মহাশয় মধুমিতাকে ক্লাসে বললেন, তুমি চাকরি পাবে, তোমার মা বাবা এবং পরিবার সকলেই উপকৃত হবে। তোমার মতে এটি শিক্ষার কোন ধরনের লক্ষ্যের সঙ্গে সম্পর্কিত? মধুমিতা নামক স্টুডেন্টকে তার মাস্টারমশাই বলছেন, তুমি অবশ্যই দারুণ পড়াশোনা করছো, তুমি চাকরি বাকরি পাবে, তোমার মা বাবা সবাইকে দেখবে। এটি শিক্ষার কোন লক্ষ্যের সঙ্গে সম্পর্কিত? 4টে অপশান দিয়েছি, ব্যক্তিতান্ত্রিক, সমাজতান্ত্রিক, উভয়ই, সংকীর্ণতা ধর্মী শিক্ষা। তোমার মতে কোনটা মনে হচ্ছে? চলো দেখা যাক। অবশ্যই শুধুমাত্র মধুমিতা তার পরিবারকে দেখবে, সে বড় হবে, এটা ব্যক্তিতান্ত্রিক লক্ষ্য। শিক্ষার এটা ব্যক্তিতান্ত্রিক লক্ষ্যের সঙ্গে সম্পর্কিত। নেক্সট চলো, নেক্সট হচ্ছে 18 দাগের প্রশ্ন। শিক্ষার্থী লিখতে শেখার আগে তার হাতগুলি যাতে নানা ধরনের যন্ত্রপাতি ব্যবহারের উপযুক্ত হয়ে ওঠে সেদিকে নজর দিতে হবে। আমি এই কলমটা ধরার আগে, তার মানে আমার বাড়ির অন্যান্যরা বিভিন্ন জিনিস ধরতে বলেছিল। ধরো একটা কথাই বলছি, ধরো এই কলমটা ধরার আগে এরকম একটা শার্পনার বা ছেলার ইনস্ট্রুমেন্টকে বলছে, এটা নিয়ে আয় তো বাবা। ছোট বাচ্চা যখন আমি ছিলাম, নিয়ে আসতে বললো, আমি এইভাবে ধরে নিয়ে আসছি, এইভাবে ধরে নিয়ে আসছি। বাড়িতে কোনো একটা পেন্সিল বক্স আনতে বললো, ধরো এরকম একটা, তা আমি এইভাবে ধরে নিয়ে আসছি, এইভাবে ধরে নিয়ে আসছি। তার মানে দেখো ধরার টেকনিকটা একটু অন্যরকম। এবার মা বলল একটা ডাল রান্না করব, ডালের ওই ডাল কাঠিটা নিয়ে আয় তো। সে নিয়ে আসলো, সে কিভাবে ধরে নিয়ে আসছে, এইভাবে জিনিসগুলো ধরতে 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 আমরা তাকে কলম ধরাতে শেখালাম। এই একটা কলম দিলাম, তাকে বললো কলমটা ধরো। ছোট্ট বাচ্চা, সে এইভাবে ধরলো, সে এইভাবে ধরলো। তার মানে ধরার টেকনিকটা বিভিন্ন রকম। একদিন ওই করতে করতে একদিন সে জেনে যাবে এইভাবে ধরলে সব থাকতে পারফেক্ট হয়। তার মানে এইভাবে সে ধরা শিখলো। শিক্ষার্থী লিখতে শেখার আগে তার হাতগুলি যাতে নানা ধরনের যন্ত্রপাতি ব্যবহারে উপযুক্ত হয়ে ওঠে সেদিকে নজর দিতে হবে, না হলে তো সে ঠিকঠাক করতে পারবে না। এখন আমাকে তো কোনো কিছু লিখতে দেয়, তো লিখতে দেওয়ার আগে আমি যদি কলমটাই ধরতে না জানি, কলমটা ধরার আগে আর অন্যান্য জিনিসগুলোকে যদি ঠিকঠাক না ধরতে পারি, তাহলে আমি কি করে লিখবো? সেটা একটা ভাইটাল পার্ট। কথাটি কে বলেছেন? রুশো বলেছেন, রবীন্দ্রনাথ বলেছেন, নীল বলেছেন? কথাটি কে বলেছেন? 3টে অপশান দেওয়া আছে, তো কথাটি প্রথম কে বলেন? হ্যাঁ, আর মানে মেন উত্তরটাই ওখানে দেওয়া নেই। গান্ধীজি কথাটি বলেছেন। লার্নিং বাই ডুইং, হাতে কলমে শেখার মধ্য দিয়ে, মানে কাজ করার মধ্য দিয়ে শিখতে হয়। হ্যাঁ, আমরা কাজ করার মধ্য দিয়ে যদি শিখি, সেই শিক্ষাটাই সঠিক হবে। চলো নেক্সট কোশ্চেন হচ্ছে কি 19 দাগের প্রশ্ন। ব্যক্তি জীবনে অনিয়ন্ত্রিত শিক্ষার সূচনা হয় কোথা থেকে? ইনফর্মাল এডুকেশন, অনিয়ন্ত্রিত, প্রথাগত ভাবে না। স্কুলে গেলাম, বই দিলাম, বই নিল, বাচ্চারা পড়লো, আমরা সেইভাবেই সবাই শিখেছি। তো এই এই একটা প্রথাগত শিক্ষার বাইরে অনেকগুলো শিক্ষা রয়েছে, ইনফর্মাল, ফর্মাল, নন ফর্মাল। এই অনিয়ন্ত্রিত শিক্ষা ইনফর্মাল, ফর্মাল আর নন ফর্মাল, প্রথা বহির্ভূত। তো এই 3টে জায়গার মধ্যে থেকে অনিয়ন্ত্রিত শিক্ষার সূচনা কোথা থেকে হয় বাচ্চাদের?
সে প্রথমে এটা কোথায় থেকে শিখে? বিদ্যালয়ে। প্রথমে কি বিদ্যালয়ে চলে যায়, না ধর্মীয় প্রতিষ্ঠান, না প্রথমে মন্দির মসজিদে চলে যায়, না গির্জাতে চলে যায়, না প্রথমে পরিবারে থাকে, না পিতামাতার কাছ থেকে শেখে? তোমাকে এটা দেখতে হবে। তো চলো অ্যান্সার দেখি কোনটা। প্রথমেই শেখে পরিবার থেকে, সবাই আমরা জানি। তার মানে বাচ্চাদের প্রথম শিক্ষার সূচনা হয়, অনিয়ন্ত্রিত শিক্ষার সূচনা হয় পরিবার থেকে। পরিবারই হচ্ছে তার জীবনের মূল জায়গা। এই পরিবার ছাড়া সে কোথাও শিখতে পারবে না। মানে জীবনে প্রথম পরিবার না পেলে সে সঠিক শিক্ষাটা পাবে কি করে? তাই পরিবার থেকেই শেখে। মা বাবার কাছ থেকে তো শেখেই বটে, পরিবারের বয়োজ্যেষ্ঠর কাছ থেকেও শেখেন, মানে শিখে নেয় সবাই। নাম্বার 20, 20 নম্বর দাগের প্রশ্ন। যে শিক্ষা যান্ত্রিক অনুশীলনের মাধ্যমে শিক্ষার্থীকে পাঠ আয়ত্ত করতে সাহায্য করে, ওই যে বললাম যন্ত্র ধরে, বিভিন্ন ইনস্ট্রুমেন্টগুলো ধরার কৌশল শেখে, এই যান্ত্রিক অনুশীলনের মাধ্যমে পাঠ আয়ত্ত করে। তো ধরো যান্ত্রিক অনুশীলন মানে এরকম ধারাবাহিক একই জিনিসকে বারবার বারবার মুখস্থ করছে, এইরকম। এটা কোন ধরনের শিক্ষা? জীবনব্যাপী শিক্ষা, সংকীর্ণ অর্থের শিক্ষা, ব্যাপক অর্থের শিক্ষা, না কোনোটাই নয় বলে তোমার মনে হচ্ছে? অবশ্যই একটা জিনিস পড়লো, পড়ে সেটাকে মুখস্থ করলো, মুখস্থ করে আবার মানে সবার সামনে তুলে ধরলো, এটা অবশ্যই সংকীর্ণ অর্থের শিক্ষা। তো যে শিক্ষা যান্ত্রিক অনুশীলন বারবার রিপিট করছে একঘেয়েমি ভাবে, সেটা অবশ্যই সংকীর্ণ অর্থের শিক্ষা নয়। সংকীর্ণ অর্থের শিক্ষা, ব্যাপক অর্থের শিক্ষা নয়, এটা হচ্ছে সংকীর্ণ অর্থের শিক্ষা। নেক্সট প্রশ্ন, চলো নাম্বার 21। কোনটি সংকীর্ণ অর্থের শিক্ষা নয়? এতক্ষণ বললাম সংকীর্ণ অর্থের শিক্ষা, এর আগেটা পেলাম সংকীর্ণ অর্থের শিক্ষা। 21 বলছে এই যে এতগুলো দিলাম, কোনটি সংকীর্ণ অর্থের শিক্ষা নয়? মানসিক ক্ষমতা বর্জিত, মানে মনের যে এবিলিটি গুলো রয়েছে, মাইন্ড যে এবিলিটি, সেগুলো এখানে বর্জন করা হয়েছে, বাদ দেওয়া হয়েছে। সাধারণ ক্ষমতার উপর প্রাধান্য, স্মরণ বানানটা ভুল আছে, দন্তস্বই ব। স্মরণ ক্ষমতার উপর মানে শুধুমাত্র মুখস্থ করলাম বললাম, এটার উপর প্রাধান্য দেয়। সর্বাঙ্গীন বিকাশ সাধন করে, সংকীর্ণ অর্থের শিক্ষা সর্বাঙ্গীন বিকাশ সাধন করে, না ডিগ্রি লাভের একটা প্রক্রিয়া? নয় কোনটা? অবশ্যই সাধারণ মানসিক ক্ষমতা অর্জন করে, এটা হচ্ছে সংকীর্ণ অর্থের শিক্ষা। স্মরণ ক্ষমতাকে প্রাধান্য দেয়, সামাজিক ক্ষমতা বর্জন সংকীর্ণ, স্মরণ ক্ষমতার উপর প্রাধান্য সংকীর্ণ, সর্বাঙ্গীন বিকাশ ব্যাপক, আর ডিগ্রি লাভের প্রক্রিয়া এটা হচ্ছে সংকীর্ণ। অবশ্যই গ হচ্ছে অ্যান্সার, সর্বাঙ্গীন বিকাশ সাধন নয়, এটা ব্যাপক অর্থের শিক্ষার লক্ষ্য, এটা ব্যাপক অর্থের শিক্ষার সঙ্গে সম্পর্কিত। নেক্সট চলো নাম্বার 22 কোশ্চেন। নাম্বার 22 কোশ্চেন, কোন শিক্ষা ব্যবস্থায় শিক্ষক হলেন বন্ধু, দার্শনিক এবং পথপ্রদর্শক? ব্যাপক অর্থের শিক্ষা, সংকীর্ণ অর্থের শিক্ষা, সমাজতান্ত্রিক শিক্ষা, সব কয়টি? তো এখানে দেখে নি যে কোনটা হচ্ছে অ্যান্সার। হ্যাঁ চলো, তো এটা হচ্ছে অবশ্যই বন্ধু, দার্শনিক, পথপ্রদর্শক হচ্ছে। কোনটি শিক্ষার উল্লেখযোগ্য বৈশিষ্ট্য? এটা শিক্ষার উল্লেখযোগ্য বৈশিষ্ট্য কোনটা হবে? এডুকেশনের পারফেক্ট ক্যারেক্টারিস্টিক্স কি বলতে পারি? এটি একটি প্রক্রিয়া, এডুকেশন ইজ আ প্রসেস। একটু আগে বললাম প্রসেস, সামটাইম ইট ইজ আ সায়েন্স বা বিজ্ঞান বা সাবজেক্ট। তো এটা একটা প্রক্রিয়া। নাম্বার তে রয়েছে দক্ষতা, দক্ষতা অর্জনই হলো শিক্ষা। নাম্বার তে রয়েছে সাংস্কৃতিক ঐতিহ্য শিক্ষাকে ভিত্তি করে গড়ে ওঠে, না তোমার মনে হচ্ছে যে সবকটাই হবে? কোনটা তাহলে শিক্ষার সঠিক বৈশিষ্ট্য? উপরের সবকটাই হবে এমনি শিক্ষার মানে সঠিক বৈশিষ্ট্য সবকটাই হবে। নেক্সট দেখো 24 থেকে প্রশ্ন, শিক্ষা প্রক্রিয়ার মধ্যে অন্তর্ভুক্ত সর্বাধিক গুরুত্বপূর্ণ উপাদান কোনটা? এডুকেশন প্রক্রিয়া, পুরো এডুকেশন সিস্টেমটা যে সার্কেলে চলছে তার একটা জায়গায় রয়েছে শিক্ষক, প্রথমে শিক্ষার্থী একটা জায়গায় রয়েছে শিক্ষক, এক জায়গায় রয়েছে
দেখো শিক্ষাটা সার্কেলে চলছে, নির্দিষ্ট শিক্ষার্থী, শিক্ষক, পাঠ্যক্রম সমাজ, এগুলো সব কটাই আছে আর কি শিক্ষা প্রক্রিয়া চলতে গেলে। আমি বলছি সব থাকতে, এখানে বলা হচ্ছে যে সব থাকতে গুরুত্বপূর্ণ উপাদান কোনটা। এখানে এই যে শিক্ষার্থী, এটাও একটা উপাদান, শিক্ষক এটাও একটা উপাদান, গতে রয়েছে পাঠ্যক্রম ও সমাজ এটাও একটা উপাদান। তাহলে লাস্টে বলছে সবকটাই, কোনটা? সবকটাই হচ্ছে শিক্ষার উপাদান। কিন্তু সঠিক উপাদান হচ্ছে, তাহলে সঠিক উপাদান হচ্ছে শিক্ষার্থী, সঠিক না মানে গুরুত্বপূর্ণ উপাদান অবশ্যই শিক্ষার্থী। শিক্ষার্থী হচ্ছে গুরুত্বপূর্ণ উপাদান। শিক্ষা প্রক্রিয়ার মধ্যে অন্তর্ভুক্ত সর্বাধিক গুরুত্বপূর্ণ হচ্ছে শিক্ষার্থী ছাড়া আমি কাকে পড়াবো? আজকে যে ক্লাস নিচ্ছি, তোমরা ছাড়া কাকে ক্লাস পড়াবো? আমি একা একা ক্লাস করে গেলাম, আমার ছাত্ররা কিছু পেলো না, দেখলো না, জানলো না, শুনলো না, তা কি লাভ হলো? তো স্টুডেন্ট ছাড়া নট পসিবল, শিক্ষার্থী ছাড়া অসম্ভব। শিক্ষার্থী হচ্ছে একটা ভাইটাল পার্ট, শিক্ষার্থী ছাড়া শিক্ষা প্রক্রিয়া চলতে পারে না। নেক্সট প্রশ্ন, শিক্ষাকে যদি বিচ্ছিন্নমূলক প্রক্রিয়া হিসেবে না ভাবা হয়, এডুকেশন বলছে এডুকেশন হচ্ছে কন্টিনিউয়াস নয়, তাহলে মানে ছাড়া ছাড়া বলছে এটা ভাবা যাবে না, তার মানে কি শিক্ষা হচ্ছে একটা ধারা, মানে কন্টিনিউয়াস ফলো করছে, ওইটা ছাড়া ছাড়া না, একসঙ্গে চলছে। তাহলে শিক্ষা যদি বিচ্ছিন্নমূলক প্রক্রিয়া হিসেবে না ভাবা হয়, তাহলে তুমি শিক্ষার ধারণার ক্ষেত্রে কোন বিষয়কে সমর্থন করো? এটা একটা মিথস্ক্রিয়া, মানে যেখানে সেখানে মানিয়ে নিতে পারে, সামঞ্জস্য বিধান, পরিস্থিতির সঙ্গে অ্যাডজাস্ট, একই রকম ধারাবাহিক, এটা ক্রমান্বয়ে চলতে থাকে, জীবনব্যাপী, সারা জীবন ধরে চলে, কোনটা তাহলে প্রাসঙ্গিক বলে মনে হবে এখানটা। তাহলে শিক্ষা যদি একটা বিচ্ছিন্ন প্রক্রিয়া না হয়, তাহলে এই ব্যাপারটা থাকে, এটা একটা ধারাবাহিক প্রক্রিয়া হয়। শিক্ষা একটা ধারাবাহিক প্রক্রিয়া, ঠিক আছে? শিক্ষার্থীর তাহলে ধারাবাহিক প্রক্রিয়া, এটা হচ্ছে কন্টিনিউয়াস হতে চলছে, কোনো শেষ নেই, এক্ষুনি এটা শিখছি, এক্ষুনি ওটা শিখছি, সর্বদাই শিখছি। শিক্ষাকে যদি বিচ্ছিন্নমূলক প্রক্রিয়া হিসেবে না হয়, তাহলে ধারাবাহিক প্রক্রিয়া। এটাই ছিল আজকে প্রশ্নের লাস্ট প্রশ্ন। একটি হোমওয়ার্ক প্রশ্ন থাকছে সবার বাড়ির জন্য, সবাই এটাকে নিজের থেকে করবে, করে কমেন্টে জানিয়ে টেলিগ্রাম গ্রুপে এটা লিখে দেবে, নাম দিয়ে কোন অ্যান্সারটা হবে, নিজের নাম দেবে, দিয়ে কোন অ্যান্সারটা হবে এটাকে আমাকে জানাবে। প্রশ্নটা হচ্ছে, শিশুর জীবনে প্রথম দিন থেকেই আবিষ্কারের আনন্দের অভিজ্ঞতা পাওয়ার সুযোগ থাকা প্রয়োজন। যেদিনই সে জন্মালো সেই দিন থেকে যতদিন বাঁচবে, মানে সেই দিন থেকেই তার নতুন নতুন জিনিস, ইনোভেটিভ নতুন নতুন জিনিস আবিষ্কার করার একটা মানসিকতা বা সেই অভিজ্ঞতা পাবে, সে আবিষ্কারের অভিজ্ঞতা যাতে পেতে পারে সেই সুযোগ থাকা প্রয়োজন। এই ধারণাটির কথা, এটার কথা কে বলেছেন? জন ডিউই, জন অ্যাডাম, হোয়াইটহেড, সক্রেটিস। তোমাদের জন্য এটা হোমওয়ার্ক প্রশ্ন, সবাই এটাকে টেলিগ্রাম গ্রুপে কমেন্ট করবে, হোমওয়ার্ক এটা, এই হোমওয়ার্ক কোশ্চেনের অ্যান্সার আমাকে অবশ্যই জানাবে। তো আশা করি সবার এটা পারা উচিত। দেখা যাক, লাস্ট আজকে এখানেই ক্লাস শেষ। তো এই ক্লাসের যা মেটেরিয়ালস গুলো, পিডিএফ গুলো যদি পেতে চাও, তাহলে এই টেলিগ্রাম গ্রুপটাকে অবশ্যই জয়েন করে নেবে। স্বাগত এডুকেয়ার, আর ইউটিউব চ্যানেল তো রয়েছে, রেগুলার ক্লাস চলবে, সপ্তাহে 2টো করে ক্লাস চলবে এই সম্পর্কিত। এই ক্লাসগুলো শুধুমাত্র স্কুল মাস্টার নয়, সামনে যে ডিসেম্বরের সেট পরীক্ষা আছে তাকেও অনেকটাই হেল্প করবে। সবাই এই ক্লাসগুলো থেকে উপকৃত হবে। এখান থেকে ডাব্লিউবি সেট, ডাব্লিউবি স্কুল মাস্টার ইত্যাদি বিষয়গুলো থেকে অনেকে অনেক কিছুই পাবে। আর যদি সরাসরি টেলিগ্রাম গ্রুপে জয়েন করতে হয়, একদম কিউআর কোড আছে, কিউআর কোড স্ক্যান করে নাও। আর পিডিএফ গুলো পেতে গেলে অবশ্যই তো বলেছি, পিডিএফ গুলো পেতে গেলে অবশ্যই এই টেলিগ্রাম গ্রুপে জয়েন করে নেবে, সব পিডিএফ পেয়ে যাবে। থ্যাংক ইউ, সবাই ভালো থেকো, বাই বাই, সি ইউ, সুস্থ থেকো, আগামী দিনে ভালো করে পড়াশোনা করো, ব্যাপক অর্থে শিক্ষার লক্ষ্য। কোন শিক্ষা ব্যবস্থায় শিক্ষক হলেন বন্ধু, দার্শনিক এবং পথপ্রদর্শক? ব্যাপক অর্থে শিক্ষায়